হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার যে বিষয়টি ছিল, আমি গত ক্লাসে তোমাদের বলেছি যে আজকে তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই মোতাবেক আজকে তোমাদের সাথে আলোচনা হবে সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ানের সৃজনশীল প্রশ্ন একের সমাধান করব। তোমরা সবাই বই খাতা হাতে নিয়ে নাও। দেখো, বইয়ের 102 পৃষ্ঠায়, বইয়ের পেজ নাম্বার 102, তোমরা সবাই বের করে দেখে নাও। 102 পৃষ্ঠায় যে উদ্দীপকটি দেওয়া আছে, আমরা সেই উদ্দীপক থেকে অর্থাৎ 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের আমরা সমাধান করব। তোমরা সবাই উদ্দীপকটি ভালো করে পড়ে নাও। যে ঢাকার নিরাময় ফার্মা নামে একটা ফার্মাসিউটিক্যালস ব্যবসায়, যেটি 2017 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন নিচে দেওয়া আছে। অর্থাৎ নিরাময় ফার্মা 2017 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে 3টি প্রশ্ন অর্থাৎ ক, খ, গ 3টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা যে প্রশ্নগুলোর সমাধান আজকের ক্লাসে করব। তোমরা সবাই উদ্দীপকটি ভালো করে পড়ে নাও এবং ক নম্বরের প্রশ্ন দেখো। আমরা প্রথমে ক নম্বরের প্রশ্নের উত্তরটি সমাধান করে নিচ্ছি। দেখো, ক নম্বর প্রশ্নে বলা আছে যে নিরাময় ফার্মার অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তোমরা এই প্রশ্নটির উত্তর তোমরা এই পর্যন্ত অনেকবার শিখেছ। সেই লেনদেন থেকে শুরু করে লেনদেন অধ্যায়, জাবেদায়, দ্রুতভাতাকেল্লা পদ্ধতিতে, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের মধ্যেই এই প্রারম্ভিক মূলধন নির্ণয়ের বিষয়টি তোমাদের সামনে এসছে এবং তোমরা শিখেছো। আজকে আবার আমাদের সামনে আসলো, আমরা আবার আজকে সমাধান করবো এবং তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রারম্ভিক এই শব্দটি শুনেই তোমাকে বুঝতে হবে প্রারম্ভিক মানে শুরু, বছরের শুরু। তো যেহেতু এটি জানুয়ারি মাসে নিরাময় ফার্মার তথ্য দেওয়া আছে, অতএব জানুয়ারি মাসের 1 তারিখে যে ব্যবসাটা আরম্ভ হয়েছে, এই 1 তারিখের মূলধনকে বলা হবে প্রারম্ভিক মূলধন। আর মূলধনের একটি বৈশিষ্ট্য, সেটি হলো মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে টাকা, সম্পদ, পণ্য অথবা টাকার মূল্যমানে যে কোনো জিনিস সে কারবারকে দিবে বা কারবারে বিনিয়োগ করবে, কারবারের কাজে ব্যবহার করবে, সেটি হবে মূলধন। এটি মূলধনের একমাত্র বৈশিষ্ট্য যে টাকাটা অর্থাৎ টাকার মূল্যমানের কোনো সম্পদ অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, টাকার অঙ্কে পরিমাপযোগ্য কোনো সম্পদ অথবা পণ্য মালিক যদি কারবারকে দেয়, সেটি হবে মূলধন। এটির শর্ত। সেটা যদি কারবারের শুরুতে দেয়, প্রথম দিন দেয়, যেদিন ব্যবসা আরম্ভ করলো, সেই টাকা নিয়ে যে সম্পদ বা পণ্য বা টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো প্রথম দিন, সেটিকে হবে প্রারম্ভিক মূলধন। আর যদি ব্যবসা শুরু করার পরে ব্যবসার প্রয়োজনে মালিক কারবারকে টাকা দেয়, অর্থের পরিমাপযোগ্য কোনো সম্পদ দেয় বা পণ্য দেয়, সেটিও হবে মূলধন। তবে আমরা দুটি মূলধনকে আলাদা করে বোঝার জন্য একটিকে বলি প্রারম্ভিক মূলধন আর আরেকটিকে বলি অতিরিক্ত মূলধন। আসলে দুইটি মূলধন।
শুধু বোঝানোর জন্য এখানে বলা হয় একটি প্রারম্ভিক মূলধন আর একটি অতিরিক্ত মূলধন। সুতরাং প্রারম্ভিক মূলধন বলতে তোমাদের যে জিনিসটা তোমরা বুঝবে এবং যেটা তোমরা খেয়াল রাখবে যে কারবারের শুরুতে প্রথম দিন মালিক কারবারকে কি কি দিয়েছে, মালিক কারবারকে যা যা দেবে তার সমষ্টি হবে ওই কারবারের প্রারম্ভিক মূলধন। মালিক ছাড়া অন্য কোনো সোর্স থেকে বা অন্য কারো কাছ থেকে যদি টাকা বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য কোনো সম্পদ বা পণ্য আনা হয় সেটি মূলধন হবে না। অন্য কারো কাছ থেকে সেটি হবে ঋণ, দায়, যেটাকে আমরা বহির্দায় বলে থাকি। অর্থাৎ মালিকের মাধ্যমে বা মালিক দিলেই একমাত্র হবে মূলধন। এটি মূলধনের প্রধান শর্ত, অন্যতম শর্ত। সুতরাং আমরা এখানে যদি দেখে থাকি, যেহেতু এটি ফার্মাসিউটিক্যালস ব্যবসা, ঔষধের ব্যবসায়, সুতরাং ফার্মাসিউটিক্যালস ব্যবসার পণ্য হচ্ছে ঔষধ। তোমরা খেয়াল রাখবে, এর আগেও আমি তোমাদের সাথে অনেকবার আলোচনা করেছি, তোমাদেরকে বলেছি যে পণ্য বলতে ওই জিনিসকে বোঝাবে যেটি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হবে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হবে সেটি হচ্ছে একমাত্র পণ্য, আর এছাড়া বাকি সবই হচ্ছে সম্পদ বা ব্যবহার্য জিনিসপত্র। সুতরাং তুমি যদি, যেহেতু এখানে ওষুধের ব্যবসা, এখানে ঔষধ সংক্রান্ত সবকিছু হচ্ছে পণ্য। ঔষধ ছাড়া অন্য কোনো কিছু যদি ক্রয় করা হয় সেগুলো হবে এই কারবারের জন্য সম্পদ অথবা ব্যবহার্য জিনিসপত্র। অর্থাৎ খাতা কলম, কাগজ কলম, পেন্সিল হলে আমরা বলি মণিহারি, বা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য জিনিস হলে সেটা আমরা বলি সম্পদ। আর বিক্রির জন্য ক্রয় করা হলে সেটা হবে পণ্য। এটা যদি ওষুধের ব্যবসা না হয়ে কোনো ফার্নিচারের ব্যবসা হতো তাহলে চেয়ার, টেবিল, আলমারি, খাট এগুলো আমরা বলতাম পণ্য। এটি যদি কোনো ডেভেলপার বা কোনো ডেভেলপমেন্ট কোম্পানি হতো যারা ফ্ল্যাটের ব্যবসা করে, তাহলে সেই যদি 10টি ফ্ল্যাট বান তৈরি করতো বা ফ্ল্যাট কিনে বিক্রি করতো, তার কাছে ফ্ল্যাটটি হয়ে যেত পণ্য। সুতরাং তোমরা মনে রাখবে যে বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হবে সেটি হচ্ছে পণ্য। তো আর পণ্য হলেই আমরা পণ্যকে লিখবো ক্রয়। পণ্যকে পণ্য নামে হিসাব লেখা হয় না, লেখা হয় ক্রয় নামে। আর পণ্য ছাড়া যা কিছু কিনবো আমরা তখন তার নাম লিখে রাখবো। আসবাবপত্র হলে আসবাবপত্র লিখবো, দালান কোঠা হলে দালান কোঠা লিখবো, যন্ত্রপাতি হলে যন্ত্রপাতি লিখবো, মণিহারি হইলে মণিহারি লিখবো। শুধুমাত্র পণ্য হইলেই, পণ্য কেনা হইলেই আমরা এখানে পণ্য লিখবো না, লিখবো ক্রয়। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি প্রারম্ভিক শব্দটি বলতে তোমাদের আমি বুঝাচ্ছি যে যখন ব্যবসা আরম্ভ করা হয়েছে তখনকার প্রথম দিন 1 তারিখ মালিক কারবারকে যা যা দিবে তার সমষ্টি হবে প্রারম্ভিক মূলধন। তো এখানে দেখো যে নিরাময় ফার্মার যে মালিক, তিনি বছরের শুরুতে কি কি দিয়েছেন। তাই এই মূলধন নির্ণয় করার জন্য আমরা আগে একটি ছোট্ট ছক এঁকে নিই। প্রারম্ভিক মূলধন নির্ণয়। যেহেতু একটা প্রারম্ভিক শব্দটি উল্লেখ করা আছে বা তারিখের একটি বিষয় রয়েছে, তাহলে তারিখের একটা গড় দেব। উদ্দীপকে বলা আছে যে 2017 সাল, আমরা 2017 এই, যেহেতু প্রারম্ভিক বলতে এখানে বোঝানো হবে, যেহেতু অঙ্কটা জানুয়ারি মাসের, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে আমরা প্রারম্ভিক বুঝাবে বা আমরা প্রারম্ভিক হিসেবে লিখবো। এখানে লিখবো বিবরণ
টাকা টাকা। তো এখানে দেখো বলা আছে যে জানুয়ারি মাসের 1 তারিখে তিনি নগদ টাকা নিয়েছেন, নগদ সে 55,000 টাকা নগদ নিয়েছে, 55,000 টাকা। সে একটি কম্পিউটার নিয়েছে, যেটাকে আমরা বলি অফিস সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, অর্থাৎ কম্পিউটার আনুষঙ্গিক জিনিসপত্র, এগুলোকে আমরা বলি অফিস সরঞ্জাম। তাহলে নগদ টাকা নিয়েছে 25,000 টাকা, 55,000 টাকা, আর একটি কম্পিউটার, যেটাকে আমরা বলবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম নিয়েছে 50,000 টাকা। এবং বিক্রয়যোগ্য ঔষধ, বিক্রয়যোগ্য ঔষধ হলে সেটা হয়ে যাবে পণ্য, আর পণ্যকে আমরা কি নামে লিখবো? ক্রয় নামে লিখবো। যদি এটাও মালিক দিয়েছে, সুতরাং এটাও তার মূলধনের অংশ। ক্রয়, আমি আরো বলছি, পণ্য হলেই পণ্যকে আমরা ক্রয় নামে লিখবো। যখনই পণ্য ক্রয় করা হবে ক্রয় নামে লিখবো। এখানে যেহেতু মালিক বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে তিনি ব্যবসা আরম্ভ করেছেন, সুতরাং এটাও মালিক দিয়েছে, এটাও তার মূলধনের অংশ। তাহলে পণ্য নিয়েছে সে 30,000 টাকা, 30,000 টাকা। টোটালি আমরা এই তিনটি জিনিস নিয়ে সে ব্যবসা আরম্ভ করেছে জানুয়ারি মাসের 1 তারিখে। তো আমরা দেখো তিনটি জিনিস সমন্বয় কত হয়, যোগ করলে হয়ে যায় 55, 50, 1,05,000 আর 1,35,000 টাকা। নিরাময় ফার্মার প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়ালো 1,35,000 টাকা। নিশ্চিত তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের বলছি, তোমরা বিষয়টি স্পষ্ট মনে রাখবে যে মূলধন হওয়ার শর্ত হচ্ছে টাকা কারবারকে মালিক দিবে। মালিকের কাছ থেকে টাকা বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য যা কিছু আসবে তার সমষ্টি হবে মূলধন। আর মালিক যদি কারবার থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য কোনো কিছু নিয়ে যায়, সেটি হবে উত্তোলন। দিলে হবে মূলধন, নিয়ে গেলে হবে উত্তোলন। আর মালিক ছাড়া আমরা অন্য কারো কাছ থেকে নিলে সেটি হবে আমার জন্য দায়, ঋণ। তো নিশ্চয়ই তোমরা 1 নম্বরের ক নম্বরের প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ। আমি ক নম্বরের প্রশ্নটি বুঝে দিচ্ছি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো, উঠে নাও। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা এবার খ নম্বরের প্রশ্নের উত্তর দেব। তোমরা খ নম্বরের প্রশ্নে দেখো কি লেখা আছে। এখানে বলা ছিল উপযুক্ত তথ্যের থেকে জানুয়ারির 3 থেকে জানুয়ারির 27 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর সাধারণ জাবেদা দেখাতে বলা হয়েছে। জানুয়ারির 3 তারিখ থেকে জানুয়ারির 27 তারিখ পর্যন্ত সাধারণ জাবেদা দেখাতে বলা হয়েছে। আমরা সাধারণ জাবেদা একটা ঘরে কিনি। নিরাময় ফার্মা, নিরাময় ফার্মা সাধারণ জাবেদা। প্রশ্ন বলা আছে যে নিরাময় ফার্মা 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত লেনদেনগুলোর সাধারণ জাবেদা দিতে বলা হয়েছে। আমরা সাধারণ জাবেদার জন্য একটা ঘরে কিনি। তোমরা নিশ্চয়ই জাবেদার ঘর সবাই পারো, তাও আমার সাথে সবাই খাতা রাখো। জাবেদার ঘর কয়টি তোমাদের মনে আছে কি? নিশ্চয়ই মনে আছে। তোমাদের জাবেদার ঘর হবে 5টি। তারিখ
বিবরণ জাবেদার মধ্যে লিখা হয় খতিয়ান পৃষ্ঠা, অর্থাৎ জাবেদার পরবর্তী ধাপ হচ্ছে খতিয়ান, আর খতিয়ান থেকে খতিয়ানই জাবেদা থেকে লেনদেনগুলোকে পোস্টিং দিতে হয়, তাই তার সূত্র বা রেফারেন্স হিসাবে খতিয়ান পৃষ্ঠা লিখে রাখতে হয়। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু উদ্দীপকে স্পষ্ট উল্লেখ রয়েছে যে 2017 এই জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত লেনদেনগুলো জানাতে করবো আমরা। তার 3 তারিখের লেনদেন ছিল যে এখানে জাহান ড্রাগস থেকে ঔষধ ক্রয় করা হয়েছে। এই ক্রয়ের বিষয়ে তোমাদের জাবেদা চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা তোমরা শুনেছো, সেখানে তোমরা জানো যে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করা হয় আর সেখানে যদি নগদ কথা উল্লেখ না থাকে, তার নাম উল্লেখ থাকে, তখন বুঝতে হবে সেটি বাকিতে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে। আর যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে, শুধু পণ্য ক্রয় বলা থাকে, তার নাম উল্লেখ করা নেই, ধারে বা নগদে বলা নেই, তখন আমরা ধরে নেব সেটি হচ্ছে নগদ ক্রয়। কেবলমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম উল্লেখ করা থাকে আর সেখানে নগদ বা বাকিতে কিছু বলা না থাকে, তাহলে আমরা ধরে নেব সেটি বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। যেহেতু 3 তারিখের লেনদেনটি বলা হয়েছে যে জাহান ড্রাগস থেকে ঔষধ ক্রয় করা হয়েছে বিক্রয়ের জন্য, সুতরাং এটি আমরা ধরে নেব ধারে ক্রয়। আর এখানে ঔষধ ক্রয় মানে হচ্ছে এখানে পণ্য, ঔষধে হচ্ছে এখানে পণ্য। যেহেতু একটি নাম হচ্ছে নিরাময় ফার্মাসিউটিক্যালস এর পণ্য হচ্ছে ঔষধ, তাহলে আর ঔষধ যেহেতু পণ্য, আর পণ্য হলে আমরা সেটা কি হিসাবে লিখবো? ক্রয় হিসাবে লিখবো। তো ক্রয় হলে নিশ্চয় আমাদের জাবেদা মনে আছে, ক্রয় হিসাব ডেবিট। এখানে জাহান ড্রাগস এর নাম উল্লেখ থাকাতে আমরা পাওনাদার হিসাবে লিখতে পারি অথবা জাহান ড্রাগস হিসাবে লিখতে পারি। তবে যেহেতু সাধারণ জাবেদায় নাম থাকলেও আমরা বাকিতে হলে পাওনাদার লিখে থাকি, তো তোমাদের বুঝার স্বার্থে আমরা সেটাকে পাশাপাশি জাহান ড্রাগস এর নামও লিখে রাখতে পারি। তো মার্চের 3 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে জাহান ড্রাগস থেকে, আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে হিসাব খাত দুটি, ক্রয় হিসাব, একটি হচ্ছে পাওনাদার হিসাব। টাকা হচ্ছে 80,000 টাকা, তোমরা টাকা উদ্দীপকে লিখে নিতে পারো 80,000 টাকা। আর জাবেদা লিখলে জাবেদার সাথে সাথে ব্যাখ্যা দিতে হয়। পরীক্ষার প্রশ্নে যদি তোমাদেরকে ব্যাখ্যা ইগনোর করতে বলে বা ব্যাখ্যাকে না দিতে বলে, যদি প্রশ্ন উল্লেখ থাকে যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কেবল তোমরা তখন এই ব্যাখ্যা লিখবে না। আর যদি ব্যাখ্যা দিতে তোমাদের বারণ করা না হয়ে থাকে, তাহলে জাবেদা অবশ্যই তোমরা ব্যাখ্যা দিবে। তো আমরা এক্ষেত্রে ব্যাখ্যা লিখব, যেহেতু বাকিতে বা ধারে পণ্য ক্রয় করা হলো, যেহেতু ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করার কারণে আমরা এখানে পাওনাদার হিসেবে পাশাপাশি ব্রেকেট দিয়ে লিখে রাখতে পারতাম জাহান ড্রাগস। অর্থাৎ যেহেতু জাহান ড্রাগস এর নাম এখানে লেখা আছে, তারপর জাহান ড্রাগস পাওনাদারের জায়গায় জাহান ড্রাগসও লিখতে পারতাম, অথবা পাওনাদার লিখলেও হবে। তো আমাদের মূল জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, জানুয়ারির 3 তারিখ। লিখে এটা তোমরা ক্লোজ করে দিবা বিবরণের কর্তব্য। 3 তারিখ পরে আমাদের লেনদেন ছিল 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখ। তারিখের ঘরে আমরা 7 তারিখ লিখে এখানে বলা ছিল যে একটি
পুরাতন প্রিন্টার মেশিন কারবারের, যেটি কারবারে ব্যবহার হচ্ছে না, 7 তারিখে যে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে। দেখো এখানে বলা আছে যে আমার একটা ব্যবহারযোগ্য বা ব্যবহার করেছিলাম এরকম একটা প্রিন্টার এখন আমাদের দরকার নেই, আমরা বিক্রি করে দিচ্ছি। সেই বিক্রয়টা কিভাবে করেছি বলা নেই, কার কাছে করি সেটাও বলা নেই। এরকম বিক্রি হইলে আমরা অবশ্যই ধরে সে নগদ বিক্রয়। নগদ বিক্রি হইলে, নগদ বিক্রি হইলে নাম এখানে প্রয়োজন নেই, নামটি জরুরি নয়। তুমি বাস্তব জীবনে চিন্তা করে দেখো, যখন কোনো কারো কাছে বাকিতে বিক্রি করবে তখন তোমাকে অবশ্যই তার নাম কি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি, তাকে তোমার চিনার প্রয়োজন পড়বে। যখন তুমি নগদে পণ্য বিক্রি করবা তখন তার নাম ঠিকানা জানা তোমার কোনো জরুরি বিষয় নয়। তো এখানে আমি একটি প্রিন্টার বিক্রি করেছি। প্রিন্টারকে আমরা বলে থাকি অফিস সরঞ্জাম। তো পুরাতন প্রিন্টার আমরা ৩,২০০ টাকা বিক্রি করেছি, আমরা অবশ্যই ধরবো নগদ বিক্রয়। আর নগদ বিক্রি করলে কারবারের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। আরেকটি সম্পদ অফিস সরঞ্জামের পরিমাণ কারবার থেকে হ্রাস পাবে, চলে যাবে। সম্পদ বাড়লে হয় ডেবিট, হ্রাস পেলে হয় ক্রেডিট। তাই আমরা লিখবো এখানে নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। সেটা বিক্রি করেছি আমরা ৩,২০০ টাকায়। ৩,২০০ টাকায় আমরা এখানে ব্যাখ্যা লিখব, যেহেতু পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয় করা হলো, লিখে নেব যেহেতু, অর্থাৎ আমাদের লেনদেন যেটি রয়েছে, যেটি প্রশ্ন লেনদেন দেওয়া আছে, ব্যাখ্যা শুধু আমরা এটি উল্লেখ করে দিলে আমাদের হয়ে যাবে, বুঝাতে হবে যে এটা আমাদের আমরা কেন দিয়েছি, যে ব্যাখ্যাটা কারণটা কি। পুরাতন প্রিন্টার বিক্রয় করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জাবেদাটা বুঝতে পেরেছো। আমাদের এখানে আরো 2টি জাবেদা রয়েছে, আমি 2টি জাবেদা তোমরা উঠিয়ে নাও, আমি মুছে দিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে উঠিয়ে নাও। তিন তারিখের পরে যে জাবেদাটা রয়েছে সেটা 18 তারিখ, জানুয়ারি 18 তারিখে বলা আছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আমাদের কিছু ঔষধ যার কাছ থেকে বাকিতে কিনেছিলাম, অর্থাৎ সেই জাহান ড্রাগস থেকে, যেটা আমরা তার কাছ থেকে পণ্য কিনেছি, কিছু ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে সেই ওষুধগুলো আমরা তার কাছে আবার কি করেছি, ফেরত দিয়েছি। তো ওষুধ যদি ফেরত দিই, নিশ্চয়ই যে পণ্য আমি ক্রয় করেছিলাম তার একটি অংশ যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা কি করেছি, ফেরত দিয়ে দিয়েছি। এটাকে বলা হয় ক্রয় ফেরত। ফেরত যদি কাউকে দেওয়া হয় সেটাকে বলা হয় ক্রয় ফেরত। এটাকে যেহেতু ফেরত বাইরে অন্য অর্থাৎ পাওনাদারকে ফেরত দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় বই ফেরত। অর্থাৎ এই পণ্যটা বাইরে দেওয়া হয়, বা আমি যেটা এনেছিলাম ক্রয় করে, এটা আমার প্রয়োজনের অতিরিক্ত হইতে পারে, মালের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। যেমন এখানে বলা আছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে পণ্য আমি কি করেছি, ফেরত দিয়েছি। কাকে ফেরত দিয়েছি? যার কাছ থেকে বাকিতে কিনেছিলাম, আর তাকে আমি কিনে লিখেছিলাম পাওনাদার। পাওনাদার অর্থ কি? যিনি আমার কাছে টাকা পাবে। তো যিনি আমার কাছে টাকা পাবে সে হচ্ছে পাওনাদার, অর্থাৎ সে আমার দায়, আমি তার কাছে দায়ী, তাকে টাকা দিব। এখন যদি তাকে আমি পণ্য ফেরত দিয়ে দেই, তাহলে নিশ্চয়ই আমার দায়ের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। তো তোমাদেরকে তোমরা জানো যে দায় কমে গেলে কি হয়, ডেবিট। আয়, দায়, মূলধন, আয়,
দায়, মূলধন, এই তিনটি বাড়লে ক্রেডিট আর কমে গেলে ডেবিট। খেয়াল রাখবে, আয়, দায়, মূলধন এই তিনটি জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। সেম ভাবে সম্পদ, ব্যয়, উত্তোলন, সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এখানে আমি ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি, সুতরাং এখানে আমার দায়ের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। অন্যদিকে আমার ব্যয়ের পরিমাণ কমে যাবে, যেটাকে আমরা ক্রয় ফেরত নামে লিখবো বা বই ফেরত দেখবো। তাহলে দায় কমে গেলে ডেবিট হবে, দায়ের নাম আমার এখানে পাওনাদার, তাহলে আমরা বলবো পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব ডেবিট। ক্রয় ফেরত অথবা এটাকে লেখা যেতে পারে বই ফেরত। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা কত টাকা পণ্য ফেরত দিয়েছি? সেটি হচ্ছে ৬,০০০ টাকা পণ্য ফেরত দিয়েছি। ৬,০০০ টাকা। এখানে আমরা ব্যাখ্যা লিখবো মেয়াদ উত্তীর্ণ সুদ যেহেতু ফেরত দেওয়া হলো, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয় ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, এটা আমরা লিখে দিচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয় ক্রয়কৃত ঔষধ ফেরত দেওয়া হলো। আমাদের লাস্ট ছিল যেটি যে ২৭ তারিখ নগদে ঔষধ বিক্রয়। তো ঔষধ বিক্রয় মানে হচ্ছে এখানে পণ্য বিক্রয়, কারণ আমাদের ওষুধ আমাদের জন্য হচ্ছে কি পণ্য। তো পণ্য বিক্রি হলে আমি বলেছি পণ্য যখন কেনা হয় তখন আমরা কি পণ্য নামে লিখবো না, আমরা লিখবো ক্রয় নামে। ঠিক ওষুধ যখন বিক্রি হবে তখন আমরা ওষুধ হিসেবে লিখবো না, আমরা লিখবো বিক্রয় হিসেবে লিখবো। বিক্রয় বিক্রয় হচ্ছে কারবারের একটি অন্যতম প্রধান আয়, আর আয় যখন হবে তখন আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এখানে বিক্রয় হবে ক্রেডিট। আর যেহেতু নগদে বিক্রি করেছি তাহলে বিক্রি করে কারবার পেলো কি নগদ টাকা। তো নগদ টাকা হচ্ছে কারবারের সম্পদ। তো নগদ টাকা পেলে কারবারের সম্পদের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর সম্পদ বাড়লে হয় ডেবিট। সুতরাং আমাদের জাবেদা হয়ে যাবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারিখ লিখে নাও ২৭ তারিখ। আমরা বলবো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব নগদে ঔষধ বিক্রয় করা হলো। টাকা ছিল ১,৪০,০০০ টাকা। ১,৪০,০০০ টাকা। এই ছিল আমাদের জাবেদা। ৪টি জাবেদা ছিল আমাদের ৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত। তোমরা জাবেদাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। জাবেদার যোগফল নামানো জরুরি নয়, যোগফল নামানো তোমাদের নামানো পারবে। আমাদের ৪টি লেনদেন জাবেদা দেওয়ার কথা ছিল, যেটি জাবেদা আমরা দিয়েছি। তো নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি বা তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। সেজন্য তোমাদেরকে আগে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে কথা বলবে, আমি তোমাদের ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের খ নাম্বারের উত্তর হয়ে গেল। এবার আমরা চলে যাবো আমাদের গ নাম্বারে। গ
গ নম্বরে আমাদের যে প্রশ্ন করা হয়েছে, যেখানে 4টি খতিয়ান করতে বলা হয়েছে: নগদান হিসাব, অভিসরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। নগদান হিসাব, অভিসরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, 4টি হিসাব খতিয়ান করতে পারে। হিসাব মানে খতিয়ান, হিসাব বলতে খতিয়ান বোঝানো হয়। বা তোমরা খতিয়ানের 2টি পদ্ধতি শিখেছো, তোমাদের সাথে এই 2টি পদ্ধতি আলোচনা করা হয়েছে, যে টি শক এবং চলমান জের শক পদ্ধতি। তো যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ করা নেই, তোমরা যে কোনো একটি পদ্ধতি করতে পারো, টি শকও করতে পারো, চলমান জের শকও করতে পারো। যেহেতু তোমরা 2টি পারো, আর চলমান জের শক হচ্ছে আধুনিক শক এবং চলমান জের শক পদ্ধতির ব্যবহার এখন বেশি, তাহলে তোমাদের চলমান জের শক পদ্ধতি করে দেব। তোমরা এটি কখনই করবে না যে একটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 2টি চলমান জের শক, 2টি টি শক, এরকম কখনো করবে না। তোমরা টি শক করলে সবগুলো টি শক করবে, চলমান জের শক করলে সবগুলো চলমান জের শক করবে। অবশ্যই তোমরা মিক্স করবে না। অতএব আর যদি প্রশ্ন উল্লেখ করে দেয় চলমান জের শক পদ্ধতিতে করো, তোমরা অবশ্যই চলমান জের শক পদ্ধতি করতে হবে। যদি প্রশ্ন উল্লেখ করে দেয় টি শক পদ্ধতিতে খতিয়ান করো, তোমরা অবশ্যই টি শকে করবে। যেহেতু এই প্রশ্নে এখানে কোনো উল্লেখ ছিল না, শুধু বলা ছিল 4টি খতিয়ান করতে বলা হয়েছে, তো আমরা যেহেতু তোমরা 2টি খতিয়ান তোমরা পারো, আমি তোমাদের চলমান জের শকটি এখানে করে দেখাচ্ছি। তোমরা খেয়াল করে দেখো। প্রথম আমাদের বলেছে নগদান হিসাব করতে বলা হয়েছে। আগে আমরা চলমান জের শক পদ্ধতিতে খতিয়ানের গড় রেখে নিই। প্রথমে আমরা করি নগদান হিসাব। আর চলমান শেষ তোমাদের আমি এখানে বলেছিলাম এই পাশে লিখব হিসাবে পূর্ণ। আর টি শক হলে আমরা এখানে লিখি ডেবিট আর ক্রেডিট। এখানে আমরা বলবো তারিখ। বিবরণ। খতিয়ানে আমরা লিখে থাকি জাবেদা পৃষ্ঠা, আর জাবেদায় আমরা লিখি খতিয়ান পৃষ্ঠা। এই জাবেদার 2টি টাকার গড়, একটি হচ্ছে ডেবিট টাকা, একটিকে বলা হয় ক্রেডিট টাকা, আর ওইটিকে বলা হয় উদ্ধৃত বা যে। উদ্ধৃত, ডেবিট, ক্রেডিট। এই ছিল আমাদের চলমান জের শক পদ্ধতির খতিয়ানের ঘর। তো যেহেতু উপরের লেনদেনগুলোর আলোকে আমরা খতিয়ান করব, তো আমি ঘরটা তোমরা এঁকে নাও, সবাই খাতায় সবাই ঘরটি এঁকে নাও। ঘরটি আঁকা হয়ে গেলে তোমরা তারিখের ঘরে লিখে নাও 2017 ইন। দেখো তোমাদের যদি আগের ক্লাসগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেখানে আমি তোমাদের বলেছি যে খতিয়ান করার সময় আমরা খেয়াল রাখবো কোন খতিয়ান করতেছি। এখানে খতিয়ান শিরোনাম লেখা আছে নগদ হিসাব, তাহলে আমাদের জাবেদায় যে জাবেদায় যেখানে যেখানে নগদ হিসাব খাত রয়েছে সেখান থেকে ওই লেনদেনগুলি আমরা খতিয়ানে অন্তর্ভুক্ত করব। আর খতিয়ান লেখার সময় আমরা নগদের বিপরীত হিসাব খাতটি লিখব।
তো দেখো জাবেদায় আমাদের প্রথম যে লেনদেনটি ছিল জানুয়ারি মাসের 1 তারিখে, সেখানে বলা ছিল যে নিরাময় ফার্মা নগদ 55,000 টাকা নিয়ে অর্থাৎ নগদ সে 50,000 টাকা নিয়ে সে ব্যবসা আরম্ভ করেছিল। নিরাময় ফার্মা নগদ টাকা নিয়েছিল 55,000 টাকা, সে নিয়েছিল নগদ 55,000 টাকা। তো এখানে সে নগদ টাকা নিয়েছে, অফিস সরঞ্জাম নিয়েছিল, পণ্য নিয়েছিল। যদি জাবেদা করতাম, জাবেদা এরকম হতো: নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ডেবিট হিসাব খাত হয়েছে 3টি, ডেবিট হিসাব খাত এখানে 3টি, আর ক্রেডিট হিসাব খাত হচ্ছে এখানে 1টি। সেটি কোনটি? মূলধন। তা একটি মূলধনের বিপরীতে 3টি হিসাব খাত রয়েছে ডেবিট। তো আমরা ডেবিটের 3টির মধ্যে 1টির খতিয়ান এখানে করছি, যার নাম হচ্ছে নগদ। বাট নগদের বিপরীত নাম হচ্ছে কি? মূলধন। তো মূলধন তো লেখা আছে 1,35,000 টাকা। বাট এই 1,35,000 টাকা কি শুধু নগদের টাকা কি? না, 1,35,000 টাকা নগদের টাকা নয়। এই 1,35,000 টাকা 3টি হিসাব খাত মিলে 1,35,000 টাকা। নগদের টাকা, অফিস সরঞ্জামের টাকা, ক্রয়ের টাকা। যেহেতু আমরা শুধু নগদের খতিয়ান করছি, তাহলে নগদ হিসাব খাতে নগদে কয় টাকা রয়েছে? যেহেতু নগদ 55,000 টাকা, তার বিপরীত হিসাব খাত মূলধন লিখি আমরা মূলধন নামে নগদের শুধু নগদের 55,000 টাকা আমরা এখানে লিখবো। আমরা মূলধনের 1,35,000 টাকা লিখবো না, যেহেতু খতিয়ানটা হচ্ছে নগদ। সুতরাং নগদের বিপরীত মূলধন নাম হওয়া সত্ত্বেও মূলধনের পুরো 1,35,000 টাকা আমরা এখানে লিখবো না, শুধু লিখবো নগদের পরিমাণ যেটুকু রয়েছে সেটুকুই আমরা টাকার ঘরে লিখবো। তাহলে এর বিপরীত নাম ছিল এখানে মূলধন হিসাব। টাকা ছিল 55,000, যদি আমাদের উদ্বৃত্তের বড় ডেবিট দিকে চলে যাবে 55,000। এরপরে আমাদের এই উদ্দীপকে যে জাবেদাগুলো আমরা করেছি, দেখো জানুয়ারি মাসের 7 তারিখে একটি লেনদেন ছিল, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রি করা হয়েছে। যা জাবেদা লিখেছি আমরা নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এখানেও কারবারে নগদ টাকার আগমন ঘটেছে, নগদ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটি নগদ খতিয়ানে আসবে। তার বিপরীত নামটা কি ছিল? অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব টাকা পেয়েছি আমরা 3,200, তাহলে হয়ে গেল আমাদের 58,200। এরপরে আমাদের উদ্দীপকে 28 তারিখের লেনদেন ছিল, যেখানে বলা ছিল যে পণ্য বিক্রয় ছিল। তো পণ্য বিক্রয় যাওয়া আমরা বলেছিলাম নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদের বিপরীত হিসাব করতে নামটা কি? বিক্রয় হিসাব। এখানে নগদান ডেবিট, যেহেতু নগদান ডেবিট তাহলে ডেবিট দিকে বসবে। টাকা ছিল 1,40,000 টাকা। যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 1,98,200 টাকা। আমাদের উদ্দীপকের যে লেনদেনগুলো এখানে 3টি ছিল নগদ লেনদেন, যে 3টি নগদ লেনদেনের আলোকে আমরা নগদ খতিয়ান করে ফেলেছি। তোমরা একটু ভালো করে দেখে নাও কোনো প্রবলেম রয়েছে কিনা। এরপরে আমাদের বলেছে অফিস সরঞ্জাম হিসাব। আমি তোমাদের জন্য 2টা হোমওয়ার্ক রাখবো। অফিস সরঞ্জামের খতিয়ান তোমরা নিজেরা করবে এবং ক্রয়ের খতিয়ান নিজেরা করবে। আমি তোমাদেরকে পানাদারের খতিয়ান করে দেবো। আমি সফট মুসলাম তারিখগুলো মুছে দিচ্ছি। আমি তোমাদের এখানে করবো এখন পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব
যেহেতু একই ঘর, চলমান যে সব পদ্ধতির ঘর একই ঘর হবে, তাই নতুন করে আমি ঘরটি আঁকলাম না, আগে ঘরটি রেখে দিলাম, তথ্যগুলো মুছে নিচ্ছি। বারান্দার ক্ষতি যদি আমরা করি, দেখো আমাদের জাবেদা জানুয়ারি মাসের 3 তারিখ আমাদের অঙ্ক ছিল ধারে পণ্য ক্রয়, অর্থাৎ জাহান ড্রাগস থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল, সেটা জাবেদা আমরা কি লিখেছিলাম, তোমরা জাবেদা দেখো। আমরা জাবেদা লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এটা পাওনাদার খতিয়ান, সুতরাং এর বিপরীত নাম হচ্ছে কি ক্রয় হিসাব। আমরা এখানে লিখব ক্রয় হিসাব। টাকাটি ছিল ৮০,০০০ টাকা। যেহেতু পাওনাদার ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে লিখব ৮০,০০০ টাকা। যেহেতু যাবে ক্রেডিট, তাহলে উদ্বৃত্তরা বসবে ক্রেডিট করে পরক্ষণে আপনাদেরকে বলা ছিল যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে কিছু পণ্য মানে কিছু ঔষধ আমরা ফেরত দিয়েছি, যে জাবেদা লেখা হয়েছিল পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু পাওনাদার খতিয়ান আর জাবেদা বলা আছে পাওনাদার ডেবিট, তাহলে পাওনাদার খতিয়ানে আসবে ডেবিট দিকে, বিপরীত নামটি হবে কি ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব টাকাটি ছিল ৬,০০০ টাকা। যেহেতু পাওনাদার ডেবিট, টাকা ডেবিট দিকে বসবে। উদ্বৃত্ত বেলা করে খেয়াল করো, এখানে আছে ক্রেডিট উদ্বৃত্ত কত টাকা ৮০,০০০ টাকা, আর এখানে ডেবিট হচ্ছে কত টাকা ৬,০০০ টাকা। আমি তোমাদের বলেছি জাবেদা এবং উদ্বৃত্ত দুটি প্লাস মাইনাস করতে হয়। এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। ডেবিটে ক্রেডিটে কি হয় মাইনাস, ডেবিটে ডেবিটে প্লাস, ক্রেডিটে ক্রেডিটে প্লাস, আর ডেবিটে ক্রেডিটে মাইনাস। যেহেতু উদ্বৃত্ত হচ্ছে ক্রেডিট ৮০,০০০, আগে জাবেদা ডেবিট হচ্ছে ৬,০০০, তাহলে মাইনাস করে আরো আমার ক্রেডিট উদ্বৃত্ত থাকে ৭৪,০০০ টাকা। তাহলে ক্রেডিট দিকে টাকা থাকে মাইনাস করার পরে ৭৪,০০০ টাকা। তাদের মনে প্রশ্ন হতে পারে যে ডেবিট দিকে কেন আসলো না? ডেবিট দিকে এই জন্য আসলো না যে আমার ক্রেডিট টাকার পরিমাণটা বড়, ক্রেডিট ফিগারটা ৮০,০০০, ডেবিট ফিগারটা আমাদের ৬,০০০। তাহলে ক্রেডিট থেকে ডেবিট ফিগার ৬,০০০ বাদ দেওয়ার পরেও আমার ক্রেডিট টাকা রয়ে গেল আরো ৭৪,০০০ টাকা। তুমি সেই ২০ কথা যদি চিন্তা করো যে মাইনাস ২০,০০০ প্লাস ৬,০০০, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে আমার কি থাকে মাইনাস ১৪,০০০ টাকা, ১৪,০০০ টাকা থেকে মাইনাস। সুতরাং এখানে যদি আমি সেম কথা বলি, ক্রেডিট আছে ৮০,০০০, ডেবিট আছে ৬,০০০, আমাদের ডেবিট ক্রেডিটে মাইনাস করে কি টাকা থাকতেছে ক্রেডিট টাকা থাকতেছে আরো ৭৪,০০০ টাকা। ক্রেডিট দিয়ে বলবে ৭৪,০০০ টাকা। এটা যদি ৮০,০০০ না হয়ে ৯০,০০০ হয়ে যেত, তাহলে এটা ৯০,০০০ ডেবিট হতো। তাহলে আমরা প্লাস মাইনাস করে ৮০ থেকে আর ৯০,০০০ ডিফারেন্স 10,০০০ টাকা, কোনটা বড় হতো ডেবিট, আমি ডেবিট দিকে লিখতাম 10,০০০ টাকা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য ক্রয় হিসাব এবং অভিসরঞ্জাম হিসাব সহ ২ নম্বর যে সৃজনশীল প্রশ্ন তোমরা জাবেদা অধ্যায়ের মধ্যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা গুলো করেছো, সেজন্য এই সৃজনশীল প্রশ্ন ১-এর অঙ্কটা তোমরা আবার করবে। সাথে তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকলো যে ক্রয় হিসাব এবং অভিসরঞ্জাম হিসাব, পাশাপাশি সৃজনশীল প্রশ্ন ২ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে ৩ নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।